হ্যালো ভিউয়ার্স, মস্ত বড় এক কোম্পানির মালিকের ছেলে যে কিনা বড় হয়েছে বিদেশে, কিন্তু কোম্পানির পরবর্তী সিইও হওয়ার জন্য তাকে দিতে হবে এক মহাপরীক্ষা। এই বড়লোক বাপের ছেলেকে ভুলে যেতে হবে তার মডার্ন লাইফের সমস্ত ফ্যাসিলিটি, জীবনযাপন করতে হবে এক গরিব সাধারণ মানুষের মতো। ছেলেটি কি পারবে কোম্পানির এই চ্যালেঞ্জকে জিতে সিইও হতে, নাকি সে ব্যর্থ হয়ে যাবে? সেটাই জানবো আমরা আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশনে। সম্প্রতি 2024 সালে মুক্তি পেয়েছে আমাদের এই সিনেমা পুরুষোত্তমরু। লাভ অ্যাঙ্গেল, অ্যাকশন এবং ড্রামা সবকিছুতেই ভরপুর আমাদের আজকের এই সিনেমা। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুটা হয় প্রিয়ার গ্রুপের সিইও বিজয়ের বাড়ি থেকে। এখানে তার বাড়িতে একটি পূজা হচ্ছে। পুজো শেষ হওয়ার পর বিজয়ের স্ত্রী এসে তাকে বলে, আরে আপনি তো এখানে ব্যস্ত রয়েছেন, আর ওদিকে তো আমাদের ছেলে লন্ডন থেকে আজকে দেশে ফিরছে, আপনি কি ওকে নিতে যাবেন না? বিজয় তখন তার স্ত্রীকে বলে, দেখো আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে আর কোম্পানির সিইও তো ওই হবে। আমি চাই ওর ভেতরে এতটাই কনফিডেন্স থাকুক যে যে কোনো জায়গা থেকে সে বাড়িতে আসতে পারে। আর আমি একদমই চাই না তার এখন থেকেই কোনো সাহায্যের প্রয়োজন পড়ুক। আর এরপরে আমরা সিনেমার মেন ক্যারেক্টার রামকে দেখতে পাই, যে কিনা একটি প্রাইভেট প্লেন এই ইন্ডিয়াতে এসেছে। বেশ কয়েক বছর পরেই রাম এবার ইন্ডিয়াতে এসেছে, কারণ সে তার জীবনের বেশিরভাগ সময়টাই লন্ডনেই কাটিয়েছে। আমরা দেখতে পাই সেখানে রামকে নিতে তার ছোটবেলার বন্ধু ভিকি এসেছে। ভিকিকে দেখে রাম অনেক খুশি হয় আর তারা দুজন সেখান থেকে রওনা দিয়ে দেয়। কিন্তু একই রাম বাড়িতে না গিয়ে আসে অন্য একটি জায়গায়। এখানে রাম এসে একটি লোকের সঙ্গে দেখা করে যে কিনা পিয়ার কোম্পানিতেই চাকরি করে। আসলে এখানে আসার আগেই রাম পিয়ার কোম্পানির সকল রকমের ডিটেলস খুব ভালোভাবে বের করে নিয়েছিল। আর সেখান থেকেই রাম জানতে পেরেছে যে এই লোকটি পিয়ার কোম্পানির কম্পিটিটর অন্য আরেকটি কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে, যার জন্যই একটি বড় প্রজেক্ট এই লোকটি পিয়ার কোম্পানিকে না দিয়ে অন্য আরেকটি কোম্পানিকে দিয়েছে। আর অন্যদিকে রামের বাবা অনেক ভালো মানুষ ছিল, তাই সে নিজের কোম্পানির কোনো মানুষের উপরে সন্দেহ করত না, যারই সুবিধা উঠাচ্ছিল এই লোকটি। রাম কিন্তু এমন নয়, সে সঙ্গে সঙ্গেই ওই লোকটিকে কোম্পানি থেকে চাকরিচ্যুত করে। আর এইটা দেখে লোকটি অনেক রেগে যায় আর রামকে হুমকি দিয়ে বলে, তোর কোম্পানির সকল গোপন ডিটেলস আমার কাছে রয়েছে, বেশি বাড়াবাড়ি করলে এই সকল ডিটেলস ওই কোম্পানিকে আমি জানিয়ে দেব, আর এইটা হলে তোর কোম্পানির ধ্বংস কেউ আটকাতে পারবে না। কিন্তু হুট করেই লোকটির পেছনে থাকা সমস্ত ফাইলে আগুন লেগে যায় আর রাম অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়, কারণ রাম আগে থেকে জানতো এমন ঘটনাই ঘটবে, যার কারণে সে এখানে আসার আগে সব প্ল্যানিং করে এসেছিল। আর যে ফাইলগুলো পড়ে গিয়েছিল সেই সব ফাইলের মধ্যেই ছিল রামের পিয়ার কোম্পানির সমস্ত গোপন ডিটেলস, যা এখন পুরো ছাই হয়ে গেছে। আর এরপরে রাম তার বাড়িতে আসে। রামকে ওয়েলকাম জানানোর জন্য তার পুরো পরিবার হাজির থাকে। রামকে দেখে তারা অনেক খুশি হয়। রামের দেশে ফিরে আসাতে তার পরিবার তো খুশি হয়, কিন্তু তার চাচা রামেশের ফ্যামিলিতে রাম আসার কোনো খুশি হয় না, বরঞ্চ তারা রেগে মেগে একেবারে ফায়ার হয়ে যায়। আসলে এখানে বিজয় তার পরবর্তী সিইও রামকে বানাবে, কিন্তু অন্যদিকে রামেশের ছেলে আভি এটা একদমই চায় না। সে চায় পরবর্তী সিইও যেন সে নিজেই হয়, যার কারণে সে অনেক বেশি রেগে থাকে। আর সে চায় কোনো মতে যেন সে এই সিইওর পদটি নিজের নামে করে নিতে পারে। আর এই পদ পাওয়ার জন্য ওকে যে কোনো কিছু করতেই হোক না কেন সে ওটা করবে। আর আবির এই প্ল্যানে তাকে সাহায্য করে তার মা টিনা আর তার নানি, কারণ এরা দুইজনও চায় না যে রাম পরবর্তী সিইও হোক। আর এরপর সিন কাট হলে আমরা গ্রামের সিন দেখতে পাই, যেখানে কিনা প্রচুর পরিমাণে ফুলের চাষ হতো। আর এই গ্রামেই আম্মু নামের সুন্দরী একটা মেয়েও থাকতো। আম্মুর বিষয়ে বলতে গেলে বলা চলে সে খুবই সাদাসিধা একটা মেয়ে। আম্মু একটা গরিব পরিবারের মেয়ে। তার বাবার প্যারালাইজড হয়ে যাওয়ার পর কোনো কাজ করতে পারে না, যার কারণে বাবার পরিবর্তে সেই কাজ করে। সাত্তি নামের এই লোকটি তাকে সাহায্য করে এই ফুল চাষ করতে। তবে এখানে ভালো কথা কি জানেন, ধীরে ধীরে আম্মুর বাবা এখন সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু এই গ্রামে শুধুমাত্র আম্মুই গরিব নয়, গ্রামের সব লোকেরাই গরিব। সবাই আম্মুর মতো ফুলের চাষ করে, কিন্তু এই ফুল বিক্রি করে তাদের জীবন চলে না। কিন্তু কেন এমন হয় এইটা আমরা সিনেমার আগে গিয়েই জানতে পারবো। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই বিজয় একটি মিটিং ডেকেছে তার অফিসে, যাতে সে পরবর্তী সিইও রামকে ঘোষণা করতে পারে। এই
কথা শোনার পর টিনা এতে রাজি হয় না। টিনা তখন বলে, আমাদের কোম্পানিতে একটি নিয়ম রয়েছে, পরবর্তী সিইও হতে হলে তাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে। যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তবেই সে সিইও হবে। কিন্তু টিনার এই কথায় বিজয় একদমই রাজি হয় না। আসলে এখানে টেস্টটা ছিল এমন যে পরবর্তী সিইওর জন্য মনোনয়ন নেবে তাকে 100 দিনের জন্য একটা কঠিন পরীক্ষা দিতে হবে। সে 8-10টা সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে। কোম্পানির কোনো ফ্যাসিলিটি সে নিতে পারবে না, এমনকি সে নিজের পরিচয়টাও কাউকে বলতে পারবে না। এখানে আসলে যে সিইও হবে তার দক্ষতা দেখা হয়, যে সে কতটা দক্ষ, যে কোম্পানির সিইও হয়েও সে নর্মাল একটা গরিব মানুষের মতো জীবনযাপন করতে পারে কিনা। আর এখানে আমরা এটাও জানতে পারি আজ থেকে 20 বছর আগে টিনার স্বামী রামেশও গিয়েছিল এই টেস্ট দিতে, কিন্তু 100 দিন পার হয়ে যাবার পরেও রামেশ আর ফিরে আসেনি, যার কারণে ওর পরিবারের সবাই মনে করেছে সে হয়তো মারা গিয়েছে, যার পরে বিজয়কে সিইও বানানো হয়েছিল। টেস্টের কথা শুনে এদিকে বিজয় অনেক টেনশন করে, কারণ রাম তো লন্ডনে লালিত পালিত হয়েছে, সে কিভাবেই বা 100 দিন গরিব মানুষের মতো জীবনযাপন করবে। যার কারণে প্রথম দিকে বিজয় এই টেস্টের বিরুদ্ধে ছিল, কিন্তু রাম এসে তাকে বোঝায়। রাম তার বাবাকে বলে, বাবা তুমি একদমই টেনশন করো না, আমি খুব সহজেই এই টেস্ট পার করে ফেলবো, আর তুমি দেখবে পরবর্তী সিইও আমি হব। আর এরপরে রাম রেডি হয়ে যায় এই টেস্ট দেওয়ার জন্য। সে নিজের দামি দামি ঘড়ি, আংটি, ওয়ালেট, জুতা, কোট সহ সবকিছু খোলে আর একটি গরিব মানুষের মতো বাড়ি থেকে চলে আসে। পরনে ছিল শুধুমাত্র একটা শার্ট আর একটা প্যান্ট। যেহেতু রামের পায়ে কোনো জুতা ছিল না, তাই সে গরিব শ্রমিকদের সঙ্গে সারাদিন কাজ করে, আর সেই কাজের বিনিময়ে যেই টাকাটা সে পায় সেই টাকা দিয়ে নিজের জন্য এক জোড়া জুতো কিনে। আর এরপর সে একটি ট্রেনে চড়ে বসে, যাতে এই ট্রেনটি যেখানে যাবে সেও সেখানে যেতে পারে, কারণ রামের এখানে কোনো আইডিয়াই ছিল না সে কোথায় যাবে, কি বা করবে, কিভাবেই বা সে এই 100 দিন পার করবে। রাম অনেক ভালো একটা ছেলে ছিল, যে কখনো অন্য মানুষকে সাহায্য করা থেকে পিছপা হতো না। কিন্তু এদিকে রামের এই 100 দিনের টেস্টের যাত্রা খুব সহজ হবে না, কারণ ওইদিকে টিনা প্ল্যান করতে শুরু করেছে কিভাবে রামকে হারানো যায়। কারণ সে একটি গুন্ডার দলকে ভাড়া করে যাতে সে রামকে আটকাতে পারে। আমরা দেখি যখনই ওই গুন্ডাগুলো স্টেশনে এসেছে, তারা দেখে রাম ট্রেনের ভেতরে চড়ে চলে যাচ্ছে। ট্রেন খুব দ্রুত গতিতে যাওয়ার কারণে গুন্ডাগুলো ট্রেনে উঠতে পারে না। তখন তারা দেখতে পায় এই ট্রেনটি ভাইজ্যাক যাচ্ছে, আর তারা পরবর্তী ট্রেনের অপেক্ষা করে আর সেই ট্রেনে চড়ে ভাইজ্যাক যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারিকে। রামের পাশে যেই লোকটি বসেছিল সে ভুল করে তার ব্যাগটা সিটেই রেখে যায়, আর এটা দেখার পর রাম ভাইজ্যাক যাওয়ার আগেই সেই স্টেশনে নেমে পড়ে লোকটিকে ব্যাগ ফেরত দেওয়ার জন্য। রাম এরপর ব্যাগ ফেরত দিয়ে এসে দেখে ভাইজ্যাক যাওয়ার ট্রেনটি চলে গেছে, আর ওইদিকে ওই গুন্ডাগুলো ভাইজ্যাক যেয়ে রামকে খুঁজতে থাকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, রাম যেই গ্রামে নেমেছিল সেই গ্রামেই থাকে আম্মু। রাম তখন কোনো উপায় না পেয়ে সেই গ্রামেই এদিকে ওদিকে কোনো ছোটখাটো কাজ খুঁজতে শুরু করে, যাতে সে তার 100 দিনের চ্যালেঞ্জটি পূরণ করতে পারে। যেতে যেতে রামের দেখা হয়ে যায় একটি বদমাশ লোকের সঙ্গে, যে কিনা একটি গরিব কৃষককে মারধর করছিল। রাম তখন ওই কৃষকটিকে জিজ্ঞেস করে, আচ্ছা চাচা, ওই লোকটি আপনাকে কেন মারছে? বৃদ্ধ ওই কৃষকটি বলে, কি আর বলবে বলো বাবা, গ্রামে একটা রাজু নামের ছেলে আছে, ওর বাবা এমএলএ আর চাচা হলো মিনিস্টার, যার কারণে পুরো গ্রামে তারাই রাজত্ব করে। গ্রামের সকল গরিব কৃষকরা ফুলের চাষ করে, কিন্তু রাজু ওই ফুলগুলোকে এত কম দামে কিনে নেয় যে আমাদের কোনো লাভের অংশই থাকে না। সেই বৃদ্ধ লোকটি আরো বলে, গ্রামের গরিব কৃষকদের 2 বেলা খুব কষ্ট করে খাবার জোটে, আর এমনটাও নাকি এই গ্রামে নিয়ম রয়েছে যে গ্রামের বাইরে নাকি তারা ফুল বিক্রি করতে পারবে না। যদি কেউ এমনটা করতে যায় তাহলে রাজুর গুন্ডারা এসে তাকে মেরেই ফেলে। এই সব কথা শুনে রাম অনেক অবাক হয়ে যায় যে গরিব কৃষকদের উপর এতটা অত্যাচার হয় এখানে, যার কারণে রাম ঠিক করে সে রাজুর সঙ্গে দেখা করবে, আর সে ঠিকানা খুঁজে বের করে চলে যায় রাজুর কাছে। সেখানে আমরা দেখতে পাই রাজু সেই গ্রামের লোকদের কাছ থেকে খুবই কম মূল্যে ফুলগুলো কিনে নিচ্ছিল। তখনই একটি কৃষক রাজুর উপরে প্রশ্ন তুললে তার গুন্ডারা সেই কৃষকটিকেই মারতে শুরু করে, আর এটা দেখে রামের মাথায় রক্ত উঠে যায়, আর সে এসে রাজুর সামনে তার সমস্ত গুন্ডাকে পিটিয়ে একেবারে বেহাল করে দেয়। আর এরপরে ওই গুন্ডাগুলো রামের ভয়ে কৃষকদেরকে তাদের ফুলের পুরোপুরি দাম দিয়ে দেয়, যাতে কৃষকরাও বেশ খুশি হয়। এরপর রাম এখান থেকে চলে যায়, কিন্তু অন্যদিকে রাজু তার মাথায় যেন রক্ত উঠে বসে। সে ভাবতে থাকে, এই
ছেলেটা আবার কে? হুট করে কোথা থেকেই বা উদয় হলো? আর সে কেনই বা আমার লোকজনদের মারলো? ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আর এরপর সিন কাট হয়ে চলে আসে রাতে। আমরা দেখি রাম রাস্তায় হাঁটছিল, আর তখনই পেছন থেকে আম্মু এসে তার স্কুটি লাগিয়ে দেয় রামের সাথে। সে স্কুটি রেখে দৌড়ে রামের কাছে আসে। সে এসে তো অনেক ভয় পেয়ে যায়। রাম মারা যায়নি তো? কিন্তু সৌভাগ্যবশত রাম জীবিত ছিল, কিন্তু তার অনেক বেশি জ্বর হয়েছিল, যার কারণে আম্মু কোনো মতে কষ্ট করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে সারা রাত বসে রামের মাথায় জলপট্টি দেয়, যাতে তার জ্বরটা একটু কমে যায়। এরপর সকাল হলে রামের ঘুম যখন ভাঙে, সে তো নিজেকে এই বাড়িতে দেখে অবাক হয়ে যায়। সে কি করে বা এই বাড়িতে আসলো? সে আম্মুর কাছে এসে জিজ্ঞেস করে। তখন আম্মু তাকে গত রাতের ঘটনা খুলে বলে যে আমি তোমাকে স্কুটি দিয়ে টক্কর মেরে দিয়েছিলাম, তারপরে তোমার জ্বর দেখে এই বাড়িতে নিয়ে চলে আসি। এদিকে আম্মু রামকে নিজের পরিচয় দিতে বলে। রাম এটা শুনে তো একটু ভয় পায়, কিন্তু সে তার আসল পরিচয় আম্মুকে বলে না। সে বলে সে একজন অনাথ, বাবা মা ভাই বোন কেউ নেই। সে ছোটখাটো একটা কাজের জন্যই এখানে এসেছে, কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই সে এখন আম্মুর বাড়িতেই রয়েছে। রাম বলে সত্যি যদি বলি তাহলে আমি 2 দিন ধরে কিছুই খাইনি। এইটা শুনে তো সাতিয়া আর আম্মুর খুবই দয়া হয় রামকে দেখে। তারা দুজন মিলে রামকে পেট ভর্তি খাবার দেয় আর তাকে একটি কাজেও লাগিয়ে দেয়। এখানে আম্মু নিজের জমি দেখাশোনা করার জন্য রামকে কাজে লাগিয়ে দিয়েছিল। এছাড়াও বাড়ির রান্না বান্না থেকে শুরু করে থালা বাসন পরিষ্কার সবকিছুই এখন থেকে রামকে করতে হবে। আর এই সমস্ত কাজের বদলে আম্মু রামকে মাসে 5,000 টাকা দেবে। কি আজব তাই না? কোটিপতি বাড়ির ছেলে আবার এখন মানুষের বাড়িতে চাকরের কাজ করবে। সে যাই হোক, রাম এখানে নিজের কাজগুলো খুব ভালোভাবেই শুরু করে। প্রতিদিন থালা বাসন ধোয়া, জমিতে পানি দেওয়া, নিয়মিত গাছগুলোর পরিচর্যা করা। আর এইসব কাজ করতে গিয়ে রামের হাতের ছালটাই উঠে যায়, যেটাতে রামের অনেক কষ্ট হয়, কিন্তু সে হেরে যায় না। রাত হলে আমরা দেখতে পাই রাম একটি গাছের নিচে বস্তা বিছিয়ে শুয়ে আছে। প্রতিদিন রামের নিজের হাত দিয়ে প্রতি গাছে গিয়ে পানি দিতে খুব কষ্ট হতো, যার কারণে রাম নিজের বুদ্ধি খাটায় আর সে বাঁশ দিয়ে পানির এমন সিস্টেম বানায় যেখানে এক জায়গাতে পানি দিলে বাঁশের সাহায্যে পাইপের মতো করে পুরো জমিতেই পানি চলে যাবে। যেহেতু এখানে রাম উচ্চশিক্ষিত ছিল, তাই এমন ধরনের জিনিসপত্র রামের কাছে বানানো খুব একটা কঠিন ছিল না। এইটা দেখে তো আম্মু সহ গ্রামের সবাই অনেক খুশি হয় রামের উপর। তারা ভাবতে শুরু করে রাম তো অনেক বুদ্ধিমান। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর আমরা দেখতে পাই রাম আর আম্মু মনে মনে দুজন দুজনকেই পছন্দ করতে শুরু করেছে। রাম আম্মুকে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, কারণ তার সাহস হয় না। আর অন্যদিকে আম্মু তো রামকে অনাথ মনে করে তাকে মন দিয়ে বসে। কিন্তু আম্মু যখন রামের আসল পরিচয় জানতে পারবে, তখন যে বেচারির কি অবস্থাটাই না হবে। প্রতিদিন রামকে গাছের নিচে বস্তার উপরে শুতে দেখে আম্মুর অনেক কষ্ট হয়। তাই সে রামকে ডেকে নিয়ে এসে বলে, পর্দার ওই পাশে তুমি থাকবে আর এই পাশে আমি। যদি কখনো পর্দার এই পাশে তোমার আঙুল এসেছে, তাহলে পরবর্তী জন্মদিন কিন্তু তুমি দেখতে পারবে না, আমি তোমাকে মেরেই ফেলবো। রামও এখানে আম্মুর কথা মেনে নেয়। এরপর আমরা দেখতে পাই গ্রামের অনেক কৃষকরা এক জায়গায় বসে কথা বলছে। সেখানে একজন কৃষক বলে, ফুলের চাষ করে আমাদের কি বা লাভ হয়? যে টাকা পাওয়া যায় তার পুরোটাই তো ওই রাজুই খেয়ে নেয়, আর আমরা এখানে 2 বেলা খাবারও পাই না ঠিক মতো। ওপর দিয়ে দিনের পর দিন ঋণের বোঝা যেন বেড়েই চলেছে। সেখানে থাকা অন্য আরেকটি কৃষক বলে ওঠে, আমরা শহরে চলে যাই, সেখানে গিয়ে যদি ওয়াচম্যানের চাকরিও করি তাহলে অন্তত 2 বেলা পেট ভরে খেতে তো পারবো। কিন্তু এখানে থাকা অনেক কৃষকের কাছে সেই টাকাটাও নেই যে তারা শহরে যাবে, যার কারণে তারা ঠিক করে আত্মহত্যা করার। সেখানে থাকা তখন অন্য আরেকটি কৃষক বলে ওঠে, দেখো ভাই, আমাদের না রামের কাছে যাওয়া উচিত। সে অবশ্যই আমাদেরকে সাহায্য করবে, আর সে যদি আমাদেরকে সাহায্য করতে রাজি হয় তাহলে সেই আমাদের রাজুর কাছ থেকেও মুক্তি দেওয়াবে। মনে আছে না, ওই দিন রামই আমাদের রাজুর হাত থেকে বাঁচিয়েছিল। তখন তারা সবাই ঠিক করে যে তারা রামের কাছে আসবে সাহায্য চাওয়ার জন্য। আর এরপর আমরা দেখতে পাই রাম বসে আছে। তখন সমস্ত কৃষক এসে রামকে তাদের সমস্যার কথা খুলে বলে আর রামের কাছে সাহায্যও চাই। কিন্তু রাম বলে সে তাদের সাহায্য করতে পারবে না, সে এখানে অন্য আরেকটি কাজের জন্য এসেছে, তাই সে ফালতু কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। আর আমি এখান থেকে কয়দিন পরেই চলে যাব। আসলে রাম এখানে ভয় পাচ্ছিল, সে যদি কোনো কিছু করতেও যায় তাহলে বিপদ তার উপরেই আসবে। সবাই তার আসল পরিচয়টা জেনে যাবে, যাতে সে এই টেস্টটাও হেরে যাবে।
সিন কাট হয়ে আমাদের আম্মুকে দেখানো হয় আম্মু তার বাড়িতে আসছিল, কিন্তু তখনই আম্মুর সামনে এসে দাঁড়ায় রাজু। রাজু তখন আম্মুকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বাজে কথা বলতে থাকে। আসলে রাজু এখানে আম্মুকে পছন্দ করত, কিন্তু আম্মু রাজুকে একদমই সহ্য করতে পারত না। রাজু বলে, অন্তত একদিন হলেও তোমার সঙ্গে আমি এনজয় করতে চাই। আর এই কথা শোনার পর আম্মু জোরে একটা চড় মারে রাজুকে, আর আম্মু সেখান থেকে চলে যায়। আর এই চড় খাওয়ার পর রাজু ঠিক করে নেয় সে আম্মুর ওপরে বদলা নেবে। রাতের সিন আসলে আমরা দেখি আম্মুর বাড়িতে কিছু গুন্ডা ঢুকে পড়েছে, আর তারা অন্য কারো গুন্ডা নয়, রাজুর গুন্ডা ছিল। আসলে রাজু প্রতিশোধ নেওয়ার জন্য আম্মুকে কিডন্যাপ করতে চায়, যার জন্যই তারা এখানে এসেছে। তারা যখন আম্মুকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে রাম চলে আসে। এখানে রামের সঙ্গে ওই গুন্ডাদের বেশ অনেকক্ষণ ফাইট হয়, আর তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। সেই রাতটা তো কোনো মতে পার হয়, কিন্তু পরের দিন সকালেই আসে নতুন আরেক বিপদ। রাজুর কথাতেই সেখানে কয়েকজন পুলিশ অফিসার চলে এসেছে আম্মুর বাড়িতে। তারা এখানে এসে রামের আসল পরিচয় জানতে চায়, কারণ পুলিশের কাছে নাকি খবর রয়েছে রাম খারাপ মানুষদের সঙ্গে মিলিত রয়েছে। রাম নাকি এই গ্রামের মানুষদের ক্ষতি করার জন্যই এখানে এসেছে। কিন্তু যদি রাম নিজের আসল পরিচয় দিয়ে দেয় পুলিশদের, তাহলে তারা রামকে ছেড়ে দেবে। আর যদি রাম তার আসল পরিচয় না বলে, তাহলে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হবে। কিন্তু এখানে রামের কিছুই করার ছিল না। সে নিজের আসল পরিচয় বলে দিয়ে সেই 100 দিনের টেস্টটা হারতে চাইছিল না, যার কারণে রাম নিজের আসল পরিচয়টা লুকিয়ে রাখে পুলিশের কাছ থেকে। আর ফলস্বরূপ পুলিশ তাকে কলার ধরে টানতে টানতে থানায় নিয়ে চলে আসে। আর এইসব দেখার পর আম্মু অনেক আপসেট হয়ে যায়, আর সেখানেই বসে পড়ে। রামকে যখন তারা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল তখনই ইন্সপেক্টরের সাথে দেখা হয়ে যায় রাজুর। তিনি রাজুকে সিগন্যালও দিয়ে দেয় যে তারা রামকে গ্রেফতার করেছে, আর যখনই সুযোগ পাবে যদি পারে তাহলে রামকে মেরেও ফেলবে। যার কারণে রাজু আর তার গুন্ডারাও চলে আসে পুলিশ স্টেশনে। এখানে তারা সবাই মিলে রামকে অনেক মারে, কিন্তু সেখানে হুট করেই একটি উকিল আসে। আর উকিল এসে পুলিশকে বলে, কি করছেন আপনারা? আপনারা কি জানেন আপনারা কাকে ধরেছেন? জলদি ওকে বাইরে বের করুন, নইলে আপনাদের কারো চাকরি থাকবে না। এ অনেক বড় কোম্পানির মালিকের ছেলে। এই কথা শুনে থানায় থাকা সমস্ত পুলিশ অনেক ভয় পায়, আর তারা রামকে বাইরে বের করে। আর যেই পুলিশটি তাকে কলার ধরে টানতে টানতে থানায় নিয়ে এসেছিল, সেই পুলিশটি রামের কাছে এসে ক্ষমাও চায়। পুলিশটি রামকে বলে, আমাকে মাফ করে দিন স্যার, প্লিজ আপনার বাবাকে এসব কিছু বলবেন না, নইলে আমার চাকরি চলে যাবে। আর তারা রামকে ছেড়ে দেয়। কিন্তু রাম এখানে কিছুতেই বুঝতে পারে না যে ওই লোকটি কিভাবেই বা রামের আসল পরিচয় জেনে গেল। তাহলে কি রাম এই 100 দিনের টেস্ট হেরে গেল? আর এই উকিলকে তো আমি চিনি না, তাহলে সে কিভাবেই বা আমার আসল পরিচয় জানতে পারে? এমন হাজারো প্রশ্ন ঘুরছিল রামের মাথায়। তখনই ওই উকিল এসে রামকে বলে, কি আমাকে চিনতে পেরেছ? আমি ওই লোকটাই যার ব্যাগ তুমি ট্রেনের ভেতর থেকে নিয়ে এসে ফেরত দিয়েছিলে। ওই ব্যাগটিতে আমার অনেক ইম্পর্টেন্স ফাইল ছিল, তোমার জন্যই আমি ওই ব্যাগটি ফিরে পেয়েছি। তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম তুমি খুবই ভালো একজন মানুষ, আর অফিসাররা তো বিনা কারণেই তোমাকে জেলে বন্দি করে রেখেছিল, যার কারণে আমি তাদেরকে মিথ্যে বলেছি যে তুমি অনেক বড় লোক বাপের একজন ছেলে। আর দেখলে তো কি হলো, তারা ভয় পেয়ে তোমাকে ছেড়ে দিল। আর রাম এই কথা শুনে হাসে, কারণ উকিলটি মিথ্যে কথা বলেছে ঠিকই, কিন্তু সে তো আর জানে না যে রাম সত্যি সত্যি বড় লোক বাপের ছেলে। আর এখানে রাম এটাও বুঝতে পারে যে সে সেই 100 দিনের টেস্ট এখনো হেরে যায়নি। থানার ওই পুলিশ অফিসারটি তখন রাজুকে ফোন করে বলে, রামের কাছ থেকে দূরেই থাকো, ও অনেক বড় লোক বাপের একজন ছেলে, আর তার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো ওর বাপ জানলে তোমাদের কাউকেই বাঁচতে দেবে না। এইটা বলে সে ফোন রেখে দেয়। আর এখানে রাজুও টেনশনে পড়ে যায়। রাম যদি এত বড় লোক বাপেরই ছেলে হবে, তাহলে সে এই গ্রামেই বা কি করছে? আর এদিকে রাম বাড়িতে চলে আসে, যেটা দেখে আম্মু অনেক খুশি হয়। আম্মু তখন রামকে বলে, চলো এখন আমরা মন্দিরে যাব, কারণ আমি একটা মান্নাত করেছি যে তুমি যদি দ্রুত বাড়িতে আসো তাহলে আমি তোমাকে নিয়ে মন্দিরে যাব। আম্মুর এই কথা শুনে রাম অনেক খুশি হয়, আর তারা রাত্রেবেলা খুব সুন্দর করে রেডি হয়ে মন্দিরে আসে। তারা মন্দিরে কিছুক্ষণ সময় একান্তে কাটায়, আর এরপর আম্মু তার এক চাচার সঙ্গে দেখা করাতে নিয়ে আসে রামকে। আম্মুর এই কাকার নাম রামু। অনেকদিন ধরে যেহেতু রামু কাকার সঙ্গে আম্মুর দেখা হয়নি, তাই সে দেখা করার জন্য এখানে এসেছিল। কিন্তু এখানে এসে আম্মু জানতে পারে রামু কাকার ঘরের অবস্থা খুবই খারাপ। বাড়ির মানুষগুলো 2 দিন থেকে না খেয়ে আছে। রামু কাকা ঠিকমতো হাঁটতে পারে না, আর তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যে টাকাটাও নেই রামু কাকার কাছে।
অন্যদিকে রামু কাকার স্ত্রীও অনেক অসুস্থ। রামু কাকা তখন আম্মুকে বলে, কি আর বলবো বলো, ফুল বিক্রি করে যে টাকাটা আসতো সেটা দিয়েই সংসার চলতো, কিন্তু ওই রাজু আমার জমির আশেপাশের সব জমি কিনে নিয়েছে যেখানে পুকুর পুষ্করণী ছিল, আর ওই সব পুকুর রাজুর কাছে চলে যাওয়াতে আমার খেতে আর পানি আসে না, তাই ফুলও আর ভালো মতো হয় না। আমি সেখানে মেশিন বসানোরও চেষ্টা করেছি, কিন্তু পানি বিভাগের কর্মীরা বলেছে এটার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন, যেটাও তো আমার কাছে নেই। রামু কাকা আরো বলে, তোমরা আগেই এসেছো ভালো হয়েছে, না হলে একটু পরে আসলে হয়তোবা আমাদের আর জীবিত দেখতে পেতে না, কারণ এমন ভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক সহজ। রামু কাকার এইসব কথা শুনে আম্মু আর রামের অনেক মন খারাপ হয়। তখন রাম এসে তার পুরো 1 মাসের বেতনটাই রামু কাকাকে দিয়ে দেয় আর বলে, এই টাকা দিয়ে পুরো পরিবারের জন্য খাবার কিনে নিয়ে আসুন আর লড়াই করুন। আত্মহত্যা কোনো সমাধান নয়, চেষ্টা করলে সব সমস্যারই সমাধান হয়। আর এই সব কথা শুনে রামু কাকা রামকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে। আর পরের দিন সকালে আমরা দেখি রাম সাত্যার সঙ্গে রামু কাকার খেতে এসেছে। সে সেখানে সেই বোরওয়েল দেখতে পাই যেটা বিদ্যুতের অভাবে চলছিল না, আর রাম এখানে নিজের বুদ্ধি খাটিয়ে পুরাতন ড্রামের সাহায্যে একটি উইন্ডওয়েল বানায় যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর সেই বিদ্যুৎ আসার ফলে বোরওয়েল চালু হয়ে যায় আর রামু কাকার জমিতেও পানি আসা শুরু করে। আর রামু কাকা যখন এসে এইটা দেখে তখন তার খুশির আর সীমানায় থাকে না। পুরো গ্রামবাসী রামকে মাসিহার চোখে দেখে। এর পরের সিনে আমরা দেখতে পাই আবারও সেই গ্রামবাসীগুলো এসে রামের কাছে সাহায্য চাইছে, যাতে রাম রাজুর কাছ থেকে তাদের মুক্তি দেওয়াতে পারে। রাম তাদেরকে বলে, আমি একটু ভেবে জানাচ্ছি। আর এরপর রাত হলে আমরা দেখতে পাই রাম পুরো গ্রামবাসীর সঙ্গে কথা বলছে। রাম তখন বলে, আমি আপনাদেরকে সাহায্য করব, কিন্তু আমি একা কিছুই করতে পারবো না, আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। আমি একটি চিঠি লিখব আর সেই চিঠিটা আমি সরকারের কাছে পাঠাবো। আপনারা শুধুমাত্র ওই লেটারের উপর নিজের নাম লিখে সই করবেন। হতে পারে এই চিঠিটা পাওয়ার পর সরকার কৃষকদের জন্য কোনো সাহায্য পাঠাবে। তখন সব কৃষকরা রামের সঙ্গে সহমত পোষণ করে। আর এরপর রাম একটি চিঠি লিখে। যেহেতু গ্রামবাসীরা নিজের নাম সই করতে পারত না, তাই তারা নিজের রক্ত দিয়ে সেই চিঠির উপরে টিপসই লাগায়। আর এরপর আমরা দেখতে পাই এই চিঠিটা রাজ্য সরকারের কাছে চলে গেছে, এমনকি পিএম এর কাছেও চলে যায়। পিএম তখন একটি দল গঠন করে যাতে তারা সেই গ্রামে যায় আর গ্রামের মানুষের সমস্যা শোনে, আর এরপর তারা গ্রামের মানুষদেরকে সাহায্য করতে পারে। সিন কাট হলে আমরা টিনাকে দেখতে পাই। সেখানে তারা ইনস্টাগ্রামে রামের সেই ভিডিওটি দেখতে পাই যেখানে রাম সেই বিদ্যুৎ উৎপন্ন করে রামু কাকার জমিতে পানি দিয়েছিল। আর এটা দেখে টিনা আর আভি অনেক বিরক্ত হয়, কারণ রাম সেখানে আরামসে নিজের 100 দিন পার করছিল আর এখন শুধুমাত্র 2 দিন বাকি আছে 100 দিন পূরণ হতে। টিনা তখন বলে, যা করার আমাদের এই 2 দিনেই করতে হবে, আর আমরা যদি কিছু না করতে পারি তাহলে সিইওর গদিও চলে যাবে আমাদের হাত থেকে, তাই আমাদের জলদি কিছু করতে হবে। আর এরপর টিনা একটি হ্যাকারকে হায়ার করে যাতে সে জানতে পারে এই ভিডিওটি কোন জায়গা থেকে আর কে আপলোড করেছে। আর এদিকে আমরা দেখি রাজুর চাচা যখন সেই কমিটির ব্যাপারে জানতে পারে তখন রাজুর বাবাকে ফোন করে বলে, তোমার গ্রামবাসী যদি এই কমিটির কথা জানতে পারে তাহলে তোমার চেয়ারের সঙ্গে সঙ্গে আমার এমএলএর চেয়ারটাও সরে যাবে, আর এমনটা হোক আমি একদমই চাই না। তাই জলদি গিয়ে গ্রামের মানুষদের কিছু একটা করো যাতে তারা সেই কমিটির সামনে নিজেদের মুখ না খোলে। আর এই কথা শোনার পর রাজুর বাবা এসে রাজুকে বলে, যে করেই হোক গ্রামের মানুষদের মুখ বন্ধ করতে হবে যাতে তারা কমিটির সামনে নিজেদের মুখ না খোলে। সিন কাট হয়ে চলে আসে আম্মুর বাড়িতে। আমরা দেখতে পাই আম্মুর বাবা সুস্থ হয়ে বাড়িতে এসেছে, আর আম্মু সুযোগ বুঝে তার বাবাকে রামের কথা বলে দেয় যে সে রামকে অনেক পছন্দ করে, রাম অনেক ভালো একটা ছেলে। কিন্তু আম্মুর বাবা এখানে একটু চালাকি খাটায়। সে রামকে ডেকে তার একটি ওষুধের নাম বলে সেটাকে বের করতে বলে, কিন্তু এ কি, আম্মুর বাবা তো রামকে চড় মেরে বসে আর সে বলে, সত্যি করে বল তুই কে, আর আমার মেয়েকেই পটিয়েছিস বা কি করে? তুই না আমার মেয়েকে বলেছিলি তুই পড়াশোনা পারিস না, তাহলে তুই যেই নামটা বললাম সেই নামের ওষুধ না পড়ে কিভাবে বের করলি? আর তুই যে এইসব বুদ্ধি খাটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছিস, এই সব কিছু তো কোনো অশিক্ষিত মানুষের জন্য সম্ভব নয়। সত্যি করে বলতো কে তোকে এখানে আসতে বলেছে? আর এইসব কথা শুনে আম্মু এসে রামকে বলে, চুপ করে কেন আছো, জবাব দাও বাবাকে। কিন্তু রাম এখানে কিছুই বলতে পারে না, সে শুধু আম্মুর দিকেই চেয়ে থাকে। রামের চুপ করে থাকা দেখে আম্মু বুঝতে পারে যাকে সে অনাথ বলে ভালোবেসেছে সে আসলে কত বড় ধোঁকাবাজ, আর সে রাগের মাথায় রামকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এখানে আমরা জানতে পারি আজকে এই টেস্টের 99তম দিন। রাম আম্মুকে বলে,
আমাকে শুধুমাত্র 24 ঘন্টার সময় দাও, এরপরে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। কিন্তু এদিকে আম্মু রামের কোনো কথাই শোনে না। আর অন্যদিকে আমরা দেখি রাজুর গুন্ডারা এসে আম্মুর সমস্ত ফুলের গাছ কেটে তছনছ করে ফেলেছে। আর এইটা দেখে সাত্তিয়া এসে যখন তাদেরকে বাধা দেয়, তারা সাত্তিয়ার উপরও হামলা করে বসে। তারা এই সব কিছু প্ল্যান করেছিল যাতে তারা রামকে এদিকে বিজি রাখতে পারে, আর অন্যদিকে কমিটির লোকজন এসে রামের ওয়েট করতে করতে সেখান থেকে চলে যায়। কারণ কৃষকদের হয়ে রামই সেই কমিটির সঙ্গে কথা বলতে চেয়েছিল। এদিকে রাম আর আম্মু যখন সাত্তিয়ার এমন অবস্থা দেখে তখন তারা বেশ ঘাবড়ে যায়, কারণ এতক্ষণে সাত্তিয়ার অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল। রাম নিজের কাঁধে করে সাত্তিয়াকে হাসপাতালে নিয়ে আসে, আর হাসপাতালে আসার পর সাত্তিয়ার অপারেশন হয়। কিন্তু এই অপারেশনের জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল, কিন্তু আম্মু বা সাত্তিয়ার কাছে তো এত বড় অ্যামাউন্টের কোনো টাকা নেই। রাম কোনো উপায় না পেয়ে তার বন্ধু ভিকিকে ফোন করে বলে, আমার এই শহরের সবচাইতে বড় বড় বেস্ট ডাক্তারগুলো চাই যাতে সাত্তিয়ার অপারেশন হতে পারে। ভিকি তখন রামকে বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর মাত্র একদিন রয়েছে 100 দিন পূরণ হতে, আর তুই এসব কিছু বলছিস? তুই যদি এখন এইসব কিছু করিস তাহলে সবাই তোর আসল পরিচয় জানতে পারবে। রাম বলে, জানতে দে সবাইকে আমার আসল পরিচয়, কিন্তু আমার কাছে ওই সিওর সিটের চাইতে কোনো মানুষের জীবন বড়। তুই শুধু সাত্তিয়ার জন্য বেস্ট ডাক্তারের অ্যারেঞ্জ কর। আর এরপরে আমরা দেখি শহরের সবচাইতে বেস্ট ডাক্তারগুলোই চলে এসেছে সাত্তিয়ার অপারেশন করতে। আর রাম এদিকে সেই কমিটির সঙ্গে কথা বলার জন্য গ্রামে এসেছিল, কিন্তু তখনই সেখানে রাজুর গুন্ডা এসে রামকে অনেক মারধর করে। রামও সেই গুন্ডাগুলোকে অনেক মারে। আর অন্যদিকে গ্রামের কৃষক আর ওই কমিটির মানুষগুলো ওয়েট করছিল রামের জন্য, কিন্তু রাম এদিকে এই গুন্ডাগুলোর সঙ্গে লড়াই করছিল। আর অন্যদিকে রামের চাচাতো ভাই আভিও জানতে পেরে যায় যে রাম কোথায় আছে। আর এই খবর পাওয়ার পর আভিও নিজের গুন্ডাদের পাঠিয়ে দেয় রামকে মারার জন্য। পেছন থেকে এই কথা আভির মা টিনা শুনে, আর সে এসে আভিকে বলে, এটা কি বললে তুমি? আমাদের কাজ ছিল রামকে আটকানো, যাতে সে সিইও হতে না পারে। তাকে মেরে ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। আর তুমি ভুলে যেও না ও তোমার ভাই। কিন্তু এখানে উল্টো আবি তার মাকে বলে, আপনার কেন এত চিন্তা হচ্ছে ওর জন্য? ও আপনার ছেলে নয় তো? নিজের ছেলের মুখে এই কথা শুনে টিনার অনেক খারাপ লাগে। এদিকে রাম রাজুর গুন্ডাদের সঙ্গে লড়াই করছিল, তখনই সেখানে আবির পাঠানো গুন্ডারাও চলে আসে। কিন্তু রাম এখানে অত্যন্ত সাহসিকতার সঙ্গে সকল গুন্ডাদের পিটিয়ে একেবারে ধূলিসাৎ করে দেয়। কিন্তু এই সবকিছুর মধ্যে রামও বেশ আহত হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও রাম নিজেকে খুব কষ্ট করে টেনে টেনে সেই কৃষকদের কাছে নিয়ে আসে। আর কৃষকরা রামকে দেখে অনেক খুশি হয়। রাম এসে এখানে কমিটিকে সবকিছু খুলে বলে যে রাজু কিভাবে অত্যাচার করে কৃষকদের ফুল কত কম দামে কিনে নেয়। কমিটির মানুষগুলো এই কথা শুনে ঠিক করে যে এখন থেকে কৃষকরা ফুলের সঠিক দাম পাবে। সরকারও তাদেরকে পুরোপুরি সাপোর্ট করবে, যাতে করে তারা নিজের গ্রাম থেকে বাইরে শহরে গিয়েও নিজেদের ফুল বিক্রি করতে পারে। আর এই কথা শুনে কৃষকরা অনেক খুশি হয়ে যায়। কিন্তু এদিকে রাম যেহেতু আহত ছিল তাই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে টিনার পাঠানো হেলিকপ্টার এসে রামকে নিয়ে যায়। আর পরের দিনই অফিসে বসে বোর্ড মিটিং, যেখানে আভি উঠে বলে যেহেতু রাম 99 দিন সফলভাবে কাটিয়েছে আর একদিন বাকি ছিল, তাই সে হেরে গেছে, সে সিইও হতে পারবে না। আর ঠিক তখনই সেখানে রমেশ আসে। আর এইটা হলো বিজয়ের বড় ভাই, যে কিনা 100 দিনের টেস্ট দিতে গিয়ে আর ফিরে আসেনি। 20 বছর পর রমেশ এখানে এসেছে। সে এসে বলে, আমি জানি রাম 100 দিন পার করতে পারেনি, কিন্তু আমি রামকে অনেক ভালোভাবে কাছ থেকে দেখেছি। আমার মনে হয় না রামের মতো ছেলে আর এই দুনিয়াতে একটা রয়েছে। আমিও যখন 100 দিনের জন্য এই টেস্ট দিতে গিয়েছিলাম, আমিও গরিব মানুষদের সঙ্গে মিশে জানতে পেরেছি বেঁচে থাকা কাকে বলে। নিজের কাছে যদি সবকিছু থাকে তার মানে এই নয় যে আমরা অন্য মানুষদের ভুলে যাব, যার জন্যই আমি আর কখনোই ফিরে আসিনি। রমেশ আরো বলে, রাম অনেক ভালো সিইও হবে, কারণ সে অনেক ভালো মনের একজন মানুষ। আর নিজের স্বামীর মুখে এইসব কথা শোনার পর টিনাও বলে যে রামের সিইও হওয়াতে তার আর কোনো সমস্যা নেই, কারণ সে বুঝতে পেরেছিল যে রাম কতটা ভালো মানুষ। আর এখানে আভিও কোনো অমত করে না, কারণ বাবার কথাতে সে বুঝতে পারে যে কোনো পদ যদি পেতে হয় তাহলে কোনো ছল কপট নয়, তার জন্য দক্ষতা আর যোগ্যতা অর্জন করতে হয়। আর এদিকে আমরা দেখতে পাই রাম অনেকগুলো গাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করে। রামকে এমন স্যুটবুট পরে দেখে তো গ্রামের মানুষ অনেক অবাক হয়ে যায়। তখনই গ্রামের মানুষ বুঝতে পারে যে রাম অনেক বড় কোটিপতি বাপের ছেলে। গ্রামে এসে রাম সেখানে প্রতিটি গ্রামবাসীর লোনও মিটিয়ে দেয়। এটা দেখে গ্রামবাসীরাও অনেক খুশি হয়।
আর রাম এদিকে আম্মুকে এসে বলে, দুনিয়ার মানুষদের কাছে আমি যতই বড় লোক হই না কেন, তোমার কাছে আমি সারা জীবন সেই রামই থাকবো যাকে তুমি ভালোবেসেছিলে। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? আর এইটা শুনে আম্মু কান্না করে রামকে বুকে জড়িয়ে নেয়। আর এমনই সুন্দর একটি মুহূর্তের সঙ্গে শেষ হয়ে যায় আমাদের আজকের সিনেমাটি। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।